সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাই চ্যানেল এস এর নিয়মিত আয়োজন অর্থনীতির কথা অনুষ্ঠানে। অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ফুলেল চৌধুরী। এবং আপনারা জানেন আমরা বাংলাদেশের অর্থনীতির নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই অনুষ্ঠানে। জনমানুষের কথা বলে থাকি, মানুষের অর্থনীতির কথা বলে থাকি। আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি বিদেশি ঋণের জালে আটকে যাচ্ছে কি বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে বিদেশি ঋণ, বেশ কিছু ঋণ পেতে যাচ্ছে বা পাচ্ছে বাংলাদেশ। সেই জায়গা থেকে আমরা আলোচনা করতে চাই। আলোচনা করার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি জনাব ডক্টর মাহফুজ কবির, গবেষণা পরিচালক, বিআইআইএসএস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে দর্শকদের উদ্দেশ্যে বলছিলাম যে বিদেশি ঋণের জালে আটকে যাচ্ছে কি বাংলাদেশ, এই আলোচনার বিষয়বস্তু নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। কথা শুরু করতে চাই, ইতোমধ্যে বাংলাদেশে একটা বিরাট পরিমাণ বিদেশি ঋণ রয়েছে, যে ঋণটা পরিশোধ করতে গিয়ে আগে কষ্ট না হলেও এখন রাষ্ট্র বাংলাদেশের কষ্ট হচ্ছে, এবং তার মধ্যে আরও ঋণের পরিমাণ বাংলাদেশ বাড়াচ্ছে। তো আরও ঋণের পরিমাণ যদি বাড়ে, এই ঋণগুলো কি জাল হিসেবে আমাদেরকে আঁকড়ে ধরবে কিনা, কি মনে করেন? ধন্যবাদ। আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা রয়েছে। মানে জালটা কিন্তু অনেক বড় হয়েছে এখন। তো যে অবস্থায় এখন দেখতে পাচ্ছি যে অর্থনীতিতে তো আসলে দুটো একটা বড় সমস্যা আর কি আমাদের। একটা হলো যে বিদেশি বিনিয়োগ সেটা অনেকটাই কম। আর অন্যদিকে কিন্তু নতুন যে বিনিয়োগ সেগুলোর প্রতিশ্রুতিও আসছে না। এই যে আমরা একটা বড় কিন্তু একটা সম্মেলন করলাম যে বিনিয়োগ সম্মেলন। তো সেইটার পরে আমরা আশা করছিলাম যে বিদেশি বিনিয়োগের বেশ কিছু প্রতিশ্রুতি হয়তো আসবে। এরপরে চাইনিজ যারা ডেলিগেশন তারা ঘুরে গেল, কিন্তু এরপরে বড় কোনো ওরকম প্রতিশ্রুতি আসেনি, তারা কোনো কমিটমেন্ট দেয়নি। তো এরপরে আসলে আমাদের দরকার কি? দরকার হচ্ছে যে আমাদের প্রবৃদ্ধি বাড়ানো, কর্মসংস্থান বাড়ানো, বিনিয়োগটা বাড়ানো। তো এর পাশাপাশি রপ্তানি বাড়ানো এবং রেমিটেন্স আয়াত যাতে বাড়ে সেই জন্য চেষ্টা করা। তো এখন ঋণের টাকা আসবে দেশে, কিন্তু সেটা ডলার হিসেবে আসলেও আমাদের শোধ করতে হবে। একটা সুবিধা আছে যে বিশ্ব ব্যাংক এবং এশীয় ইউনিয়ন ব্যাংক এই দুটো জায়গা থেকে আমরা প্রায় $3.5 বিলিয়ন মতো পাবো তাদের সঙ্গে যে ঋণের চুক্তি আছে সেটা অনুযায়ী। আর এর সাথে 1.2 বিলিয়নের মতো পাবো, যেটার দুটো কিস্তি আছে আইএমএফ এর ঋণ কিস্তি। তো সেটা মিলিয়ে প্রায় $5 বিলিয়ন মতো কিন্তু এখন আসবে। তো এটাতে একটা সুবিধা হবে কি, যে আমাদের যে এক্সটার্নাল ব্যালেন্স, তো সেখানে একটু শক্ত হবে আর কি পরিস্থিতি, এবং আমাদের যে রিজার্ভ সেটি কিন্তু বেড়ে যাবে। তো এতে করে আমরা কিছুটা শক্তিশালী অবস্থায় দাঁড়াবো, এবং একটা ঝুঁকি আছে আমাদের যে বৈদেশিক বিনিময়ের হার সেটা নিয়ে, তো সেই ঝুঁকিটা কিছুটা কমবে। তো এখন এটা একটা ভালো দিক। আর আরেকটা ভালো দিক হলো যে বাংলাদেশে কিন্তু অন্য ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল। মানে আইএমএফ হলো সবচাইতে বড় কিন্তু ডিটারমিনেন্ট, মানে পুরো ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সিস্টেম যদি আমরা বলি, তাদের ওই টিকমার্কগুলো কিন্তু অনেক কাজে লাগে, মানে শুধুমাত্র বাংলাদেশ ফলো করে। এক্স্যাক্টলি। তো ওই জায়গাতে যে আটকে গেছিলাম আমরা কতগুলো কঠিন শর্তের কারণে, মানে বিশেষ করে দুটো শর্ত ছিল আমাদের জন্য প্রচন্ড রকমের ঝুঁকিপূর্ণ। একটা হলো যে বিনিময় হারটাকে বাজারের হাতে ছেড়ে দেওয়া, এবং এটা নিয়ে যথেষ্ট পরিমাণে এখন কমেছে না, ঝুঁকিটা কমে যাবে। তার কারণ নতুন করে যে ডলারগুলো আসবে, ডলার ঢুকলে ঝুঁকিটা কমে যাবে। ইতিমধ্যে ঝুঁকি ওইভাবে নেই আর কি। বড় কিছু কৌশল অবলম্বন করেছিল বাংলাদেশ ব্যাংক, এটার কারণে ওই ঝুঁকিটা কিন্তু ওরকম ছিল না। এবং তারা যখন দেখেছে যে না ঠিক আছে বাজারের হাতে এখন ছেড়ে দেওয়া যায়, ওই অবস্থায় কিন্তু তারা ছেড়ে দিয়েছে। এটা একটা দিক। আর একটা হচ্ছে যে এই এনবিআরকে দুই ভাগে ভাগ করা, এনবিআরকে বিলুপ্ত করা, এই ধরনের যে তাদের সিদ্ধান্ত, বিশেষ করে একটা হলো নীতি থাকবে আর একটা থাকবে হচ্ছে প্রশাসন, রাজস্ব আদায়ের ক্ষেত্রে। তো এটাও বড় রকমের ঝুঁকি তৈরি করেছে, মানে বিশেষ করে যে প্রশাসনিক ঝুঁকি, সেটা কিন্তু এখনো পর্যন্ত বিলুপ্ত মানে হয়নি আর কি, সেটা দূর হয়নি। কিন্তু তারপরে সরকার অধ্যাদেশ জারি করেছে এখানে। এই দুটো কাজ করার পরে এই মুহূর্তে আর বাংলাদেশের সামনে বড় কোনো হার্ডেল নেই। মানে সংস্কারের আইএমএফ এর জায়গাতে আইএমএফ এর যে সবচেয়ে বড় বড় শর্ত, তার মধ্যে শর্ত দুটোই প্রতিপালন হয়ে গেছে। এখন আর তেমন কোনো শর্ত নেই বাংলাদেশের সামনে। শুধুমাত্র যেটা করতে হবে সেগুলো ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসতে হবে। তো এই যে যেটা হলো ঋণ, মানে খেলাপি ঋণ যেটা রয়েছে, তো সেটা কমাতে হবে। তো এখন ওই জায়গাতে যে সমস্যা আছে সেইটা আমাদেরকে মোকাবেলা করার জন্য আসলে যে উদ্যোগগুলো নিতে হবে সেটা দীর্ঘমেয়াদী হবে, আপাতত তেমন কিছু হবে না। তো সুতরাং এই যে কাজটা হয়েছে আমাদের, আমি মনে করি যে এক ঢিলে আমরা দুই পাখি মেরেছি। কিন্তু ওই ঋণের অর্থ তো শোধ করতে হবে। এই মুহূর্তে প্রায় $70 বিলিয়ন রয়েছে আমাদের মোট ক্রমপুঞ্জীভূত বৈদেশিক ঋণ। তার সঙ্গে যদি আরো $5 বিলিয়ন যোগ হয়, তাহলে সেক্ষেত্রেও এই দায়টা পরিশোধ করতে হবে জনগণের করের অর্থ থেকে, এবং করের অর্থ টাকায় না, এটা শোধ করতে হবে ডলারে। এই ডলারটা কোথেকে আসবে? আমাদের যে বৈদেশিক যে আয় যেগুলো আছে, রপ্তানি এবং রেমিটেন্স, এই দুটো মিলে শোধ করতে হবে। তো সুতরাং এটা আসলে কষ্টসাধ্য হবে আগামী দিনগুলোতে। তবে এই ডলারটা যেগুলো আমরা পাচ্ছি সেগুলো আমি মনে করি যে আমাদের যেহেতু বৈদেশিক খাতকে শক্তিশালী করবে, বিশেষ করে রিজার্ভটা বাড়াবে,
আমি মনে করি যে একদিক দিয়ে হলে মন্দের ভালো, এবং একই সঙ্গে আমাদের সম্পর্কে তো বিভিন্ন রকম প্রচারণা ছিল, বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সময়ে। তো কম প্রতিকূলতা তো সরকার অতিক্রম করেনি এই যে ইন্টারিম গভর্নমেন্ট। তো এটার জন্য আমি মনে করি যে একটা বড় চ্যালেঞ্জ ছিল, মানে আমি মনে করি যে সবচেয়ে বড় যেটা আর্থিক খাতে চ্যালেঞ্জ ছিল সেটা হলো যে IMF-এর ঋণটা পাওয়া। তো এখন যেহেতু বাংলাদেশের শর্তগুলো পূরণ করেছে, সুতরাং বিশ্ব ব্যাংক, তারপরে ADB এবং অন্যান্য যারা উন্নয়ন সহযোগী, তাদের জন্য এখন বাংলাদেশকে সহায়তা করাটা অনেকটা সহজ হয়ে গেল। তো এটা আমি মনে করি $5 বিলিয়ন যে প্রায় বাংলাদেশ পাচ্ছে, বেসিক্যালি এই ঋণের টাকাটা দিয়ে বাংলাদেশ কি করবে? বাংলাদেশ এখন বাজেট সাপোর্টে যাবে, যেটা IMF-এর দিক থেকে আসার কথা ছিল, সেটা তো মূলত বাজেট সাপোর্ট আমাদের। হ্যাঁ, এবং একই সঙ্গে যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, তো সেটার জন্য কিছু অর্থ লাগবে। আর কিছু লাগবে হচ্ছে যে স্ট্রাকচারাল রিঅ্যাডজাস্টমেন্ট, মানে কাঠামোগত কিছু সংস্কার করতে হবে, সেই কাজগুলো করার জন্য আসলে এই অর্থ দরকার। তো এইটার জন্যই মূলত এই IMF-এর কাছে আমরা হাত পেতেছি। এবং এর পাশাপাশি বিশ্ব ব্যাংক থেকে যে অর্থগুলো আসবে সেগুলো মূলত যে উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো আছে সেগুলো কাজে লাগবে, ডেভেলপমেন্টের কাজে লাগবে। হ্যাঁ, ওরা আসলে সব ডেভেলপমেন্টাল এরিয়াগুলোতে কাজ করে, সেখানে যেমন সামাজিক নিরাপত্তা আছে, একই সঙ্গে এই যে পানির সরবরাহ, স্যানিটেশন এবং এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন, এগুলো যেন তারা অর্থ দেয়। মূলত তারা কিন্তু এই যে বড় বড় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সেখানে খুব একটা অর্থ দেয় না। ওই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে মূলত টাকা দেয় এশীয় উন্নয়ন ব্যাংক, ADB। যার ফলে দুটার মধ্যে কিন্তু এক ধরনের কমপ্লিমেন্টারিটি আছে। আর অন্যদিক দিয়ে যে বাজেট সাপোর্ট বা সরাসরি যে ক্যাশ, ওই ক্যাশটা পাচ্ছি এখন আমরা IMF থেকে। তো এগুলো হলে আমার মনে হয় যে এই মুহূর্তে যে অর্থনীতিতে চাপ আছে, মানে বিশেষ করে রাজস্ব আদায়টা কম হচ্ছে এবং একই সঙ্গে বিনিয়োগ যেহেতু কম, এই কারণে কিন্তু আসলে পুরো অর্থনীতিতে চাঞ্চল্য তৈরি হচ্ছে না। তো এই ক্ষেত্রে কিছুটা হয়তো সহায়তা করবে অন্তত এই সরকারের আমলে, মানে এই বাজেটটা বাস্তবায়ন করতে। আগে যেটা দেখা যেত যে ব্যাংক থেকে ঋণ নিতে পারতো গভর্নমেন্ট, এখন যেহেতু ব্যাংকের অবস্থাও দুর্বল। হ্যাঁ, আমরা একটু চিন্তা করছিলাম যে আদৌ এই IMF-এর কাছ থেকে অর্থটা পাবো কিনা, বা পেলেও কতটুকু কি হবে। তো সেটা নিয়ে একটা বড় চিন্তা ছিল সরকারের, এবং সাধারণ জনগণের মধ্যেও কিন্তু একটা এক ধরনের আতঙ্ক কাজ করছিল যে এই অর্থগুলো যদি না আসে তাহলে সেক্ষেত্রে তো আবার সেই ব্যাংকের কাছেই যেতে হবে, তখন কিন্তু আবার প্রাইভেট সেক্টর লোন পাবে না। তো এগুলো নিয়ে নানা রকমের যে জল্পনা কল্পনা, সেটার অবসানটা হলো। আমি মনে করি যে এটা একদিকে ভালো, কিন্তু যেহেতু এই ঋণের বোঝাটা আসলে সাধারণ মানুষের উপর পড়বে, তার মানে এই দায়টা তো তাদেরকে শোধ করতে হবে, পরবর্তী প্রজন্ম শোধ করবে। বিশ্ব ব্যাংকের ক্ষেত্রে একটা সুবিধা আছে, সেটা হলো যে তাদের ঋণে বেশ কিছু গ্রেস পিরিয়ড থাকে, 8-10 বছরের মতো আমরা পাই, আরো বেশিও পাই অনেক ক্ষেত্রে। তো সেটা পাবো লম্বা সময় ধরে শোধ করতে হয়, সেটা 20 বছর 30 বছর ধরে। ঋণের সুদের হারও কম, কিন্তু কিছু শর্ত আছে বা তাদের নিজস্ব কনসালটেন্ট থাকে, তো ওগুলোর ঝামেলা আছে। কিন্তু তারপরেও আমি মনে করি যে এই LDC গ্র্যাজুয়েশনের পরে, মানে 2026 নভেম্বরের পরে কিন্তু আমরা এত সহজ শর্তে কম সুদে ঋণ পাবো না এদের কাছ থেকে। তো সুতরাং এটা এখন কিছু যদি আমরা নিয়ে নেই, তাহলে সেই ক্ষেত্রে এটার যেমন সোশ্যাল রিটার্ন থাকবে, ইকোনমিক রিটার্ন থাকবে, এবং একই সঙ্গে আমাদের এই মুহূর্তে যে অর্থনীতিতে চাপ রয়েছে সেই চাপ কিছুটা মোকাবেলা রিলিফ হবে। আচ্ছা, তো LDC গ্র্যাজুয়েশন কি 27 সালে হচ্ছে বলে মনে হচ্ছে? 2026 নভেম্বরে আমাদের যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী হবে। এখনো পর্যন্ত যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের যে ডিসিশন সেটা অনুযায়ী আসলে আমাদের যে শিডিউলটা আছে সেটার মধ্যে আমরা হয়তো গ্র্যাজুয়েটেড হব। তবে ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে আমরা কিছু সুবিধা পাবো। আর যারা যারা আরও কিছু দেশ রয়েছে যেমন যুক্তরাজ্য এবং একই সঙ্গে অন্যান্য যেমন টার্কি আছে, তো তারা আমাদেরকে কিছু কিছু সুবিধা দিবে। তারপরে চীনও হয়তো সুবিধা দিতে পারে, তারা সেরকম ইঙ্গিত দিয়েছে যে তাদের বাজারটা আমরা যেরকম শুল্কমুক্ত সুবিধা পাচ্ছি সেগুলো হয়তো পেতে থাকবো, কিন্তু বাকি দেশগুলোর জন্য আমাদের আসলে এই মার্কেট অ্যাক্সেসটা ওইভাবে থাকবে না। তো এগুলো চিন্তার বিষয় হতে হবে জাপান এবং কানাডা, সেখানে আমরা সুবিধাগুলো পেতে থাকবো। তো এইভাবে করে যে দেশগুলোতে এখন আমরা পাচ্ছি শুল্কমুক্ত সুবিধা, তো সেই দেশগুলোর মধ্যে অর্ধেকই হয়তো আর এই সুবিধাটা দিবে না, মানে ভারত সহ আর কি অন্য দেশগুলো ওরকম দিবে না, আর বাকি দেশগুলো চালাতে থাকবে। 2029 নভেম্বরে গিয়ে আমরা পুরোপুরি আর কি ওই গ্র্যাজুয়েশনটা তখন কমপ্লিট হবে, মানে এই দুটো বছর আমরা কিছুটা আর কি ছাড় পাবো, ট্রানজিশন পিরিয়ড থাকবে এই সময়, একটা ট্রানজিশন পিরিয়ড এখানে থাকবে। LDC গ্র্যাজুয়েশনটা হয়তো বা আমার দর্শকরা অনেকে বুঝে না, আমরা যদি একটু সহজভাবে বলি যে বাংলাদেশের যে অবস্থান রয়েছে সেই অবস্থাটার একটু পরিবর্তন হবে। না, এখন বাংলাদেশ যে অবস্থা আছে সারা পৃথিবীতে রাষ্ট্র হিসেবে অর্থনৈতিকভাবে সেখান থেকে একটু ডেভেলপ হবে, একটা ধাপ উঠবে বাংলাদেশ। হ্যাঁ, এটা হলো কি যে আমরা এই মুহূর্তে স্বল্প উন্নত দেশ হিসেবে সারা পৃথিবীতে পরিচিত, এবং আমরা উন্নত কিন্তু স্বল্প উন্নত, বেশি উন্নত মানে পৃথিবীর সবচেয়ে যারা দরিদ্র দেশ তাদের একটা তালিকা রয়েছে, এবং এটা জাতিসংঘ তালিকাটা তৈরি করে। তো সেই তালিকার একটা উপরের ধাপে আমরা যে উন্নয়নশীল দেশের কাতারে আমরা চলে যাব। তো এটারই একটা টাইমলাইন আছে আর কি, যে সময়সূচি হচ্ছে যে 2026 নভেম্বর। তো সেই সময় আমরা সেই যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে চলে যাব। এটা একটা ভালো দিক, কিন্তু যে আমরা আমার দর্শকদের জন্য যদি বলি যে একটা ভালো দিক হচ্ছে আমাদের মান সম্মান একটু বাড়ে,
আমাদের অবস্থান একটু বাড়ে, মানে আমরা স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল হচ্ছি, কিন্তু একটা চ্যালেঞ্জ অনেকগুলো বেড়ে যায়। পাশাপাশি যারা একটু অর্থনীতি বোঝেন বা ব্যবসা বাণিজ্য বোঝেন ওরা জানেন যে চ্যালেঞ্জগুলো হচ্ছে ওই যে আমাদের এক্সপোর্ট করতে গিয়ে বা আমাদের মানে ওয়ার্ল্ড ওয়াইড ট্রানজ্যাকশনগুলোতে আমাদের একটু চ্যালেঞ্জ বেড়ে যায়। একটু না মনে হয় অনেক খানিকটা না ভালোই না চ্যালেঞ্জ বেশ বেড়ে কিছু যায়? চ্যালেঞ্জ আছে। এর হুম, মধ্যে একটা হলো যে আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে বিশ্ব বাণিজ্যে অনেকগুলো সুবিধা পাই। যেমন সুবিধা পায়, আমাদের হ্যাঁ। যে পণ্যগুলো রয়েছে, হুম, বিশেষ করে যে আমাদের গার্মেন্টস প্রোডাক্ট, হুম, তো সেগুলা রপ্তানি করার ক্ষেত্রে যেমন ইউরোপীয় ইউনিয়নের বাজারে তারা কিন্তু শূন্য শুল্কে বিনা কোটায় তাদের ওই দেশগুলোতে রপ্তানি করতে পারি এবং এটার কারণে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা আয় হয়। হুম, এবং একই সঙ্গে আরও বেশ কিছু দেশ আছে, বিশেষ করে যুক্তরাজ্য, হুম, হ্যাঁ? তো তাদের ওইখানেও একই রকমের সুবিধা পাই আমরা। হুম। এটা ছাড়া প্রায় ৩৮টা দেশ এবং অর্থনীতিতে কিন্তু আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। মানে বেসিক্যালি স্বল্পোন্নত থাকাতে আমাদের ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হচ্ছে আরো। সুবিধা হচ্ছে ব্যবসা বাণিজ্য মানে কি? মূলত রপ্তানি এবং রপ্তানিতে, এটা হ্যাঁ। ছাড়াও আমরা বিভিন্ন রকমের সুবিধা পাচ্ছি আমাদের এই যে বৈদেশিক ঋণের ক্ষেত্রে, হুম, যে স্বল্প সুদে হুম, এবং সহজ শর্তে আমরা হুম। এই উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এই ঋণগুলো পাচ্ছি। ঋণগুলো পাচ্ছি। তাতে অর্থনৈতিক যে বিভিন্ন রকমের কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, সেগুলোর জন্য আমাদের এই ঋণটা সুবিধাজনক অবস্থায় নিয়ে যাচ্ছে। হুম, এবং এর পাশাপাশি আমরা কিন্তু তাদের কাছ থেকে অনেক টেকনিক্যাল সাপোর্ট পাই, মানে হুম, কৌশলগত সহযোগিতা। বিশেষ করে আমরা অনেক বৃত্তি পাই, মানে স্কলারশিপ। হুম, সেই স্কলারশিপ দিয়ে আমাদের দেশের অনেক কর্মকর্তা, বিশেষ করে সরকারি কর্মকর্তা, হুম, তারা কিন্তু বিদেশে প্রশিক্ষণ লাভ করে, সেখানে হুম, মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, এই উচ্চশিক্ষার যে সুবিধাগুলো আছে, হুম, তো সেগুলো আমরা পেয়ে থাকি। তো এই ধরনের সুবিধাগুলো কিন্তু আমরা এই 2026 নভেম্বরের পরে যখন আমরা উন্নয়নশীল দেশের কাতারে চলে যাব, হুম, তখন কিন্তু এগুলো আর পাবো না। হুম, তো সুতরাং এই আমাদের ব্যবসা বাণিজ্য করতেও যেমন একটা সমস্যা হবে এবং একই সঙ্গে এই যে স্কলারশিপগুলো না পাওয়া এবং একই সঙ্গে যে ঋণ, যেটা সহজ শর্তে কম সুদে পাচ্ছি, তো সেগুলো আমরা সেভাবে পাবো না। তো এই কারণেই বেশ কিছু অসুবিধা রয়েছে আমাদের। তবে এটাও ঠিক যে পরিমাণে আর্থসামাজিক উন্নয়ন হয়েছে আমাদের দেশে, হুম, তো সেটার কারণে কিন্তু আমাদের আসলে এইভাবে যেতেই হতো। তার কারণ হুম, এই যে বিষয়টা আর কি, যে একটা ক্যাটাগরি থেকে মানে হুম। একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে চলে যাওয়া, উন্নয়নশীল জি। দেশের কাতারে যাওয়া, সেটা কিন্তু মূল্যায়ন করেছে জাতিসংঘই। হুম, তারা মূল্যায়ন করে দেখেছে যে বাংলাদেশের অবস্থা এখন ভালো। হুম, মাথাপিছু আয় বেশি, তো হুম, প্রবৃদ্ধি ভালো হচ্ছে। তারপরে হিউম্যান ক্যাপিটাল বলে ওটা, মানব হুম, পুঁজি। তো সেটার অবস্থা ভালো। তারপরে অর্থনীতির একটা দুর্দশা সেটাও নেই। এবং এই যে যত স্বল্পোন্নত দেশ আছে তাদের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে বিশ্ববাজারে। হুম। এবং একাই প্রায় ৭০% রপ্তানি করে। স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে। স্বল্পোন্নত এতগুলো দেশের মধ্যে। হুম, হ্যাঁ? তো প্রায় ৫০টা দেশ রয়েছে। তো তাদের মধ্যে সবচেয়ে একাই করে প্রায় ৭০% রপ্তানি। তো সুতরাং বাংলাদেশের যে অবস্থান সেটা তো সারা পৃথিবীতে বেশ একটা সুনামের সঙ্গে হুম। অবস্থান করছে। তো মানে এই সুনামের সাথে আসলে স্বল্পোন্নত শব্দটা যায় না। স্বল্পোন্নত শব্দটা যায় না এবং এই কারণেই আসলে জাতিসংঘ সেভাবে মূল্যায়ন করেছে এবং আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের প্রথম দিকে কিন্তু এক ধরনের চিন্তাভাবনা ছিল যে তারা হয়তো এই যে গ্র্যাজুয়েশন যেটা রয়েছে, মানে যেটা আমরা হুম, এই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাব, তো সেই জায়গাতে সত্যি আমরা যাব কিনা, তো সেটা নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল। তার কারণ ব্যবসায়ী মহলদের থেকে কিন্তু কথাবার্তা ছিল যে তারা বিপদের মধ্যে পড়ে যাবে হুম, যদি এই যে সুযোগ সুবিধা এখন যেগুলো আছে হুম, আমাদের হুম, রপ্তানির ক্ষেত্রে সেগুলো যদি না পাই, তাহলে সেক্ষেত্রে। তো তারপরে কিন্তু তারা পুনর্মূল্যায়ন করেছে বিষয়টা এবং তারা দেখেছে যে আসলে বাংলাদেশের অবস্থা এখন ভালো এবং তারা প্রতিযোগিতায় সক্ষম হতে পারবে হুম। যদি এই গ্র্যাজুয়েশনটা হয় সেটির পরেও। জি। সুতরাং সেইভাবে করেই কিন্তু আসলে আবার সেই সময় মতোই যাতে এই আমরা গ্র্যাজুয়েশনটা হয় গ্র্যাজুয়েশনের চেষ্টা করছি। সেটার চেষ্টা করবে। জি, ওকে। ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। একটা ছোট্ট বিরতির পর সুপ্রিয় দর্শক, অর্থনীতির কথা অনুষ্ঠানে বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আমি ফুলেল চৌধুরী। আজকে স্টুডিওতে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর মাহফুজ কবির। আপনাকে আবারও স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম ঋণের জালে আটকে যাচ্ছে কিনা বাংলাদেশ, এই বিষয়বস্তু নিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম। তারপরে এলডিসি গ্র্যাজুয়েশনের কথাগুলো চলে আসলো। এরপরে আবারও যদি আমরা আবার একটু ঋণে ফিরি, কথাটা যদি এমন হয় যে এখন এই মুহূর্তে বাংলাদেশে এই যে বাজেট করা হয়েছে এবছর, এই বাজেটে বাংলাদেশ বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য একটা বিরাট অঙ্ক রেখে দিয়েছে। বাংলাদেশ আগামী অর্থ বছরে যে পরিমাণ টাকা রাজস্ব আদায় হবে তার মধ্যে থেকে একটা বিরাট অঙ্ক ব্যয় করা হবে শুধু বিদেশি ঋণ যেগুলো নেওয়া হয়েছে বিগত সময়ে সেই ঋণের কিস্তি পরিশোধ করার জন্য বা ইন্টারেস্ট পরিশোধ করার জন্য, যেভাবেই বলি না কেন। এখন
আরও নতুন ঋণ নেওয়া হচ্ছে। ইভেন দো আমাদের যদি মানে কিস্তি পরিশোধ করতে গিয়ে ডলারে পরিশোধ করতে হচ্ছে, আমাদের ডলার রিজার্ভটা একটু একটু করে বাড়ছে, সেখানে সেই জায়গাটাও কনসাস আছে। তো এখন নতুন ঋণ নিয়ে ডলার রিজার্ভ বাড়াবো, ফাইন, কিন্তু আবারও তো ঋণ পরিশোধ করে মানে সেখানে ডলার রিজার্ভ আবারও কিছুটা তো কমে আসবে, তাই না? মানে ব্যাপারটা কি এরকম নাকি যে আমি ঋণ নিয়ে আবারও ঋণ পরিশোধ করা লাগবে? না, এক অর্থে বিষয়টা সত্য, হ্যাঁ। এবং আমাদের যে টোটাল ঋণ, সেটার যদি আমরা অবস্থাটা দেখি যে আমাদের এখানে সরকার তো ঋণ নিচ্ছে এবং একই সঙ্গে আমাদের যে বেসরকারি খাত তারাও কিন্তু ঋণ নিয়েছে, মানে বেশ অনেক ঋণ নিয়েছে আগে, যখন ডলারের দাম স্থিতিশীল ছিল, বাড়ছিল না, কম ছিল না, ৮৬ টাকার মতো ছিল। তো ওই সময় যে সমস্যাটা ছিল সেটা হলো যে বাংলাদেশের ভেতরে আর কি যে ঋণের সুদের হার বেশি ছিল, ১৩-১৪% সুদের হারে তাদেরকে ঋণ নিতে হতো। কিন্তু ডলারের দাম যেহেতু স্থিতিশীল ছিল, ওই সময়ে ব্যবসায়ীরা বিদেশ থেকে প্রচুর ঋণ নিয়েছে এবং তখন এই যে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল মার্কেটে ওই ঋণের সুদের হার ২-৩%। তো যার ফলে তারা ওই সুবিধাটা নিয়ে ডলারও পেয়েছে, 2% অনেক বড় বড় শিল্প গোষ্ঠীও ঋণ নিয়েছে। হ্যাঁ। তো এই ডলারে ঋণ নিয়েছে, ডলার একদিকে এসছে এবং তারা ব্যবসা করে মুনাফা করে, তারপর বৈদেশিক আয়ও এসছে, তার কারণ তাদের অনেকে আবার কিন্তু গার্মেন্টসের ব্যবসা, তো তারা আবার ডলার পেয়েছে, ওই ডলার থেকে আবার ডলার শোধ করে দিয়েছে। তো ওই জিনিসটা সহজ ছিল। কিন্তু এই ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে যে একটা টালমাটাল অবস্থা হলো বৈদেশিক বিনিময়ের বাজারে, এখন কিন্তু ডলারের দাম যে পরিমাণে বেড়ে গেছে, তো তারা এখন উভয় সংকটে পড়েছে। একদিকে ডলার নেই, অন্যদিকে কিন্তু এই যে দাম বেড়ে যাওয়ার কারণে এখন দেখা গেছে যে তারা কিন্তু অনেক ঋণ নিয়েছি ৮৫ টাকার রেটে, এখন পরিশোধ করা লাগতেছে ১২৫ টাকার রেটে। মানে এই যে প্রায় 50% বেড়ে গেল, মানে ১০০ কোটি টাকা ঋণ নিয়ে এখন ১৫০ কোটি টাকা পরিশোধ করা লাগতেছে। ইটস ভেরি ডিফিকাল্ট। এখন এই ৫০% তো তাদের মুনাফা হয় না, তো যার ফলে তাদের অনেকেই পথে বসে গেছে, অনেক কারখানা বন্ধ করে দিয়েছে। এই উদাহরণ আমাদের কাছে আছে। তো সুতরাং ঋণ করলে তার পরিণাম যে কেমন হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাইভেট সেক্টর থেকে। আর এই যে সরকারের যে ঋণটা প্রায় $৭০ বিলিয়ন মতো, তো তাহলে কি অবস্থা? ৭০-এর সাথে আরো ৫ বিলিয়ন প্রায় যদি যোগ হয় তাহলে ৭৫ বিলিয়ন হবে। তো এখন এইটার যে অবস্থা, সেই অবস্থাটা আমরা কিন্তু ভয় পাচ্ছি যে কিভাবে আসলে সরকার শোধ করবে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে পরবর্তী সময়ে যে রাজনৈতিক সরকার আসবে তাদের জন্য কিন্তু এটা একটা বড় চ্যালেঞ্জ যে এটা ঋণের ব্যবস্থাপনা কেমন হবে, পরিশোধ কিভাবে করবে। তো এগুলা যে সমস্ত চিন্তা, এই চিন্তাটা কিন্তু আসলে যেমন সরকারের তেমন কিন্তু জনগণেরও। তার কারণ জনগণের করের অর্থতেই বা তাদের যে এই কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সে রপ্তানি করে বা রেমিটেন্সের মাধ্যমে, তো সেইগুলো দিয়ে তো আসলে শোধ করতে হবে। হ্যাঁ, একটা দিক রয়েছে, সেটা হলো যে এই মুহূর্তে যে বাজেট বাস্তবায়ন, সেটার জন্য তো অর্থ কিছু খরচ হবে, IMF-এর যেটা অর্থ, এটা ছাড়া তো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সেগুলো তো মোকাবেলা করতে হবে আমাদের, সেটার অর্থটা আসবে কিভাবে? জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বলতে স্পেসিফিক যদি দুই একটা খাত বলেন তাহলে আমাদের দর্শকদের জন্য সুবিধা হয়। যে এই জলবায়ু পরিবর্তনে কি কি ধরনের সমস্যা হয়, যেমন প্রতি বছরই এখন ঘূর্ণিঝড় হচ্ছে। আগে দেখা যেত যে হয়তো ৫ বছর, ৭ বছর, ১০ বছরে একটা বড় ঘূর্ণিঝড় হচ্ছে, কিন্তু এখন প্রতি বছরে একটা হচ্ছে, অনেক সময় দুটাও হচ্ছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া এই যে উপকূলে যে লবণাক্ততা, তারপরে একই সঙ্গে যে বন্যা, তারপরে প্রতি বছরই এখন কোনো না কোনো অঞ্চলে বন্যা হচ্ছে প্রায়। আগে যেটা দেখা যেত যে ১০ বছর পরে বন্যা হতো, তো সেটা এখন প্রতি বছরই হয় অলমোস্ট আর কি, বা ১-২ বছর পর পরই হয়। এবং যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এটা আসলে জলবায়ু পরিবর্তনের কারণে। তারপরে যে তীব্র গরম, যেটা কিন্তু ছিল না গত বছর, যে হিট ওয়েভটা গেছে, মানে এই যে তাপ দাহ যেটাকে বলে, তো সেই জিনিসটা এবছর একটু কম, এই বছর কম হলেও কিন্তু এবার এইবারও কিন্তু কম হলেও কম নয় একেবারে। তো এখন এই যে সমস্যাগুলো আছে, সেই ঝুঁকিগুলো কিন্তু মানুষের জীবন দুর্বিষহ করছে, ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে এবং দেশের এই বিভিন্ন রকমের যে দুর্যোগ, এই দুর্যোগের কারণে কিন্তু অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হচ্ছে। তো ওইগুলোকে মোকাবেলা করতে হবে। তো সেটার জন্যই মূলত এই অর্থায়নগুলো হয়, যে IMF সেই অর্থ দিয়ে থাকে, যেটা ঋণের অর্থ, যেটি ওই দুর্যোগগুলো মোকাবেলা করার জন্য আমরা যখন IMF-এর কাছ থেকে টাকা নিচ্ছি, নিয়ে দুর্যোগগুলোকে পরিপূর্ণতর মোকাবেলা করা যায় না, যতটুকু পারি আমরা মোকাবেলা করছি, কিন্তু সেই ঋণ পাওয়ার জন্য যে শর্তগুলো জুড়ে দেয় সেই অনুযায়ী যখন আমরা সংস্কার করি, যেমন ধরেন এই যে আমাদের তেলের দাম কম ছিল সেটাকে আমাদেরকে ছাড়তে হয়েছে, আমাদের ডলারের দাম কম ছিল সেটাকে ছাড়তে হয়েছে, মানে সব কিছু বাড়াতে হয়েছে, কিন্তু তেলের দাম কম ছিল বাড়াতে হয়েছে, ডলারের দাম কম ছিল বাড়াতে হয়েছে। খেলাপি ঋণ আমরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করছিলাম, যে স্ট্যান্ডার্ডে যে আমরা ৯ মাস, ৬ মাস, ১ বছর এরকম টাকা পরিশোধ না করলে তাকে খেলাপি পরিপূর্ণ দেখাতাম, সেটাকে কমিয়ে আনতে হয়েছে। ওই স্ট্যান্ডার্ড তৈরি করার জন্য বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ হয়ে গেছে টোটাল ব্যাংকিং চ্যানেলের প্রায় 40-50%। তো এই যে জায়গাগুলোতে আমার জলবায়ু পরিবর্তনে যে সুবিধাগুলো IMF-এর টাকা দিয়ে আমি দিতে পারছি,
সামাজিক নিরাপত্তার জন্য যে টাকাগুলো আমি খরচ করছি, মানুষের সুবিধার জন্য খরচ করছি, কিন্তু অনেক বড় বড় স্যাক্রিফাইস করতে হচ্ছে না তার জন্য ওগুলো এনশিওর করতে গিয়ে? একটা বিষয় কিন্তু টোটালি বাদ চলে গেছে আর কি। ওরা যে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার জন্য যে অর্থ দিচ্ছে ঋণ হিসেবে, সেটা আমাদের বিনা পয়সায় পাওয়া উচিত ছিল। কারণ এই ঝুঁকিটা কারা তৈরি করছে? উন্নত ওরাই তৈরি দেশগুলো। করছে। হ্যাঁ, তারা এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে, তারা পৃথিবীতে উষ্ণায়ন করছে। এইটার খেসারত দিতে হচ্ছে যে আমাদের মতো দেশগুলোকে। বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হচ্ছে সেটার মূল কারণ তো তারাই। তো তাদেরই তো অর্থ দেওয়া উচিত এবং আমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত তাদের। তো সেই আসলেই কাজগুলো তাই। না করে উল্টা আসলেই তারা তাই। আমাদেরকে ঋণের জালে আবদ্ধ করছে। তো মানে ওদের সৃষ্ট দুর্যোগ থেকে আমরা রক্ষা পাওয়ার জন্য যে টাকাটা দরকার সেই টাকা ওদের কাছ থেকে ঋণ নিচ্ছি। সেই ঋণ পাওয়ার জন্য আমি আবার আমার দেশের যে স্থিতিশীলতা, এটা ডলারের বাজারে হোক, তেলের বাজারে হোক, এটা আপনার কর্মসংস্থানের বাজারে হোক, সব জায়গায় আমি অস্থিরতা তৈরি করতে বাধ্য হচ্ছি। তাহলে কি এইটা আসলেই আমার জন্য একটা বিরাট উভয় সংকট না? হ্যাঁ, এইটাই এই দ্বিচারিতার জন্যই কিন্তু আসলে আমাদের সোচ্চার হওয়া উচিত। আর আপনি যেটি বললেন সেটা হলো যে আমরা রিক্লাসিফিকেশন করলাম, আমরা যে স্ট্যান্ডার্ড নতুন করে তৈরি করলাম ব্যাংকের জন্য। তো সেটার কারণে দেখা গেল যে এখন 4,20,000 কোটি টাকা আমাদের খেলাপি ঋণ হয়ে গেছে। সামনের দিনগুলো তো আরো বাড়বে। তো এখন এই যে কার্পেটের নিচ থেকে যে সমস্ত মালিকগুলো নিচে 6 লাখ কোটি টাকা আছে, মানে আমি সরাসরি বলে ফেললাম যেটা এগুলো আছে, তো সেগুলো কিন্তু সামনের দিনগুলোতে আমাদের জন্য আরো বিভিন্ন রকমের যে একটা অস্বস্তি তৈরি করবে। আর আরো যেগুলো বললেন সেটা হচ্ছে যে আমাদের যে সাবসিডিগুলো ছিল, মানে যে ভর্তুকিগুলো আমরা দিতাম, এই যে বিশেষ করে যে তেলে, গ্যাসে, এগুলোর দামের ক্ষেত্রে, তো এখন দেখা যাচ্ছে যে শিল্প কারখানা পরিচালনা করাটাই কঠিন হয়ে গেছে মানুষের জন্য। যে ব্যবসায়ীরা কিন্তু এখন একটা নাবিশ্বাসের মধ্যে দিয়ে যাচ্ছেন আর কি। তো অনেকেই কারখানা বন্ধ করে দিচ্ছেন। তো এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিন্তু এই যে ঋণের কিস্তি পাওয়ার ফসল। আমি বলবো যে এই যে চাপগুলো তৈরি হচ্ছে সেই চাপগুলো এখন মানে ওই ঋণের কিস্তি নেওয়ার জন্য আমার দেশের কারখানা বন্ধ হচ্ছে, সেই ঋণের কিস্তি নেওয়ার জন্য আমার দেশের লক্ষ লক্ষ মানুষ বেকার হচ্ছে। এখন এই যে জিনিসগুলো আছে, তা আমি মনে করি যে এবার একটা সুযোগ ছিল সরকারের জন্য। তার কারণ মাননীয় প্রধান উপদেষ্টার যে এক ধরনের সুনাম সম্মান সারা পৃথিবী জুড়ে, একটা চাপ যদি আমরা দিতে পারতাম IMF-কে যে আমরা এত সংস্কার করতে পারবো না, সংস্কার করতে হলে আমাদেরকে সময় দিতে হবে, যার 2 বছর 3 বছর। এত সংস্কার করা আসলে প্রয়োজন আছে কি, এটাও একটা কথা। বাংলাদেশের মতো রাষ্ট্রে এই ধরনের সবকিছুতে এইভাবে সংস্কার করার প্রয়োজন আছে কি, একটা স্বল্পোন্নত দেশের জন্য আর কতটা সম্ভব সেটাই, সেই বিষয়গুলো আসলে বলা যেত, কিন্তু আমরা সেই কাজগুলো করিনি। আমরা নীরবে, ওই যে ঝিনুক নীরবে সহ সেরকম করে আমরা কিন্তু এই কষ্টের মধ্যে থেকেও এই কাজগুলো করেছি। তো এই যে অবস্থা, আমি মনে করি যে আমাদের আরেকটু শক্ত হওয়া উচিত এবং আসলে এই যে যখন আমরা ঋণ নেব তখন একটু বাছ বিচার করে নেওয়া উচিত। ঋণের চুক্তিও যাতে আমরা ওইভাবে না করি, ঢালাওভাবে, সেটা একটু চিন্তা করা উচিত সামনের দিনগুলোতে। আমি মনে করি যে ঋণের জালে যে আবদ্ধ করছে এবং আমাদের জালটা আরো বেড়ে যাচ্ছে এবং এটার পুরো দায়টা পড়ছে গিয়ে জনগণের উপরে। তো সেই বিষয়ে আমাদের নতুন করে একটু চিন্তা করার সুযোগ এসেছে, সময় এসেছে। আমরা নিজেরা জনগণ ঋণ নিচ্ছি না, কিন্তু রাষ্ট্রের ঋণের বোঝা আলটিমেটলি আমাদের ঘাড়ের উপর চেপে যাচ্ছে। এই জায়গাটাতে অবশ্যই খুব সচেতনভাবে পদক্ষেপ নিতে হবে। অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে আসছি, আমরা শেষ করতে চাই এখানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ যাবৎ, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনায় যেটা উঠে এসেছে, বাংলাদেশ নতুন করে আরও যে ঋণ নিচ্ছে সেই ঋণটা বাংলাদেশের জন্য প্রয়োজন, তাই ঋণ নিচ্ছে, কিন্তু এই ঋণ পাওয়ার জন্য যে ধরনের সংস্কার বাংলাদেশকে করতে হয়েছে ইতিমধ্যে, বা যে ধরনের পদক্ষেপ নিয়েছে, সবগুলো যে দেশের জন্য ফেভারেবল হয়েছে তা কিন্তু অনেক বিশেষজ্ঞরাই বা দেশের জনগণ অনেকেই তা মনে করেন না। তো আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে অন্তত পক্ষে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য, নিজের আর্থিক অবস্থাটা যাতে ঠিক থাকে সেই ব্যবস্থাগুলোতে আমরা সচেতন থাকবো। সবাই